বর্ষা আসলেই রবি ঠাকুরের সোনার তরী কবিতাটা মনে পড়ে খুব বেশি। তো সেদিনও দুপুর থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে, কড়কড় করছে মেঘ, অবিরল ধারায় বর্ষণ। জানলার ধারে বসে বসে যখন ওই কাজল কালো মেঘের দিকে তাকাচ্ছি, আকাশটা দিকে তাকাচ্ছি, তখন এই কবিতাটা মনে হলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি এই কবিতাটা শেয়ার করি। আমার ভাবনায় এই কবিতাটা কেমনভাবে ধরা পড়েছে। এটা তো ঠিক, রবি ঠাকুরের অনুভব এক একজনের কাছে এক এক রকম। বহুদিন ধরে আমি ভেবেছি সোনার তরীর কবিতাটার অর্থটা কি ঠিক। তরী তো কখনো সোনার নয়, তাহলে সোনার তরী বলল কেন? আসলে পরে জেনেছি যেই তরীতে আমাদের জীবনের সমস্ত যে পুণ্য সঞ্চয় আছে সেটা আমরা তুলে দিই, সেটা চলে যায় মহাকালের ঠিকানায়। আমরা কুলে বসে থাকি একা। যখন সময় হবে যাবার, তখন আমরা যাব, তার আগে নয়। আমাদের পুণ্যটা থেকে যাবে মহাকালের পাতায়, কিন্তু আমরা কিন্তু এই নদীকুলেই একা একা বসে থাকবো। জীবনটা বড্ড ছোট, ওই একখানি ছোট ক্ষেতের মতন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এইটুকুনি আমাদের পরিধি, জীবনের ব্যাপ্তি। তো সেইটুকুনি সময় আমরা যেটুকুনি পুণ্য করেছি সঞ্চয়, সেটা নিয়ে সোনার তরী চলে যাবে, আমাকে ফেলে রেখে দিয়ে যাবে এই পারে, নদীর পাড়ে আমি একা বসে থাকবো। পদ্মায় তখন আতিথ্য নিয়েছেন রবি ঠাকুর। বর্ষার প্রকৃতি, কুলে বসে থাকা ধানের আঁটি নিয়ে একটি মেয়ে, ওই পারে কালো ঝেঁপে বৃষ্টি আসার আগে মুহূর্ত, কালো মেঘের ঘন ঘটা, এই সব কিছু কবির মনে যে ছাপ ফেলেছিল তারই প্রতিফলন সোনার তরী কবিতাটি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী ওপরে, আর আছে আর নাই দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে যাহা লয়েছে নৌ ফুলে, সকলে দিলেম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কবিতাটা পড়তে পড়তে তরু ছায়া মসি মাখা এই শব্দগুলো, কিছু কিছু শব্দ ভীষণ মনকে নাড়া দিয়ে যায়, তাই না? তো সেদিনকে একটা লেখা পড়ছিলাম কবি জয় গোস্বামীর। বললেন, রবীন্দ্রনাথ তো সকলেরই প্রাণের কবি, কিন্তু এই যে রবীন্দ্র দর্শনকে অনুভব করার ক্ষমতা এক একজনের এক এক রকম। তিনি যেরকমভাবে ভাবছেন, আমি হয়তো অন্যরকম করে ভেবেছি সেটা। তিনি বলছেন, সেদিন ছিল 22শে শ্রাবণ। একটা স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরাও তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো, কি বলবো? যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। আসলে রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকমের। বাড়িতে মেয়েও এক আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথকে নিয়ে, হাত ছাড়িয়ে পালায়। কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী কবিতাটি, ওই একটা কবিতা সমস্ত গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে, আমার জীবনে, অন্য কারোর জীবনে নাও হতে পারে। প্রথমেই বলি কবিতাটাকে আমি কিভাবে পেলাম। পাই একটা বর্ষার বিকেলবেলার শেষে, বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দিল। আমার মা কবিতাটি পড়ছিলেন উচ্চারণ করে করে সঞ্চয়িতা থেকে। মায়ের কিন্তু কবিতা টবিতা বলার সেরকম ঝোঁক একেবারেই ছিল না। গল্পের বই পড়তেন ঠিকই, আসলে সংসারের নানান কাজে তাকে ব্যস্ত থাকতে হতো তো। কিন্তু কবিতা কখনোই নয়। তবে সেদিন কেন মা পড়ছিলেন আমার বাবার কথা মনে করে। গত এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা, গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, যারা সারাদিন বাড়িতে থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, আবার কবিতাও পড়ে। আমার বাবা ছিলেন ঠিক সেই রকমই। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালাগুলো যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা, তখন ওই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি বোধহয় আমার বাবার মৃত্যুকে নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে কি এক চাপা কষ্টের গরু ভার। আমাদের এই ছোট্ট সংসারে
আমার বাবাই ছিলেন আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, তারপরে মজা, কবিতা, বাগান, এইসব করে আমাদের অভাবের কথাগুলো সব ভুলিয়ে রাখতেন। সেই লোকটা চলে গেছে, আর আসবে না। এটাই যেন ওই কবিতার সার কথা হয়ে রইল। স্নেহ হারানোর শোক পাওয়ার কবিতা হয়ে এই সোনার তরী রয়ে গেল আমার মনের মণিকোঠায়। তারপর বয়স বাড়ল, আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্ক বিতর্ক হয়ে গেছে এই কবিতাকে ঘিরে। আমি কীরকম বোকার মতন সোনার তরীকে মানে আমি শোকের কবিতা ভেবেছি। কেন? না, এরপরে আর কখনো বলিনি এই কবিতা নিয়ে একটা কথাও। তবু আজও যখনই পড়ি সেই তরু ছায়া মুষি মাখা কথাটি, তখন আমাদের সেই সিদ্ধেশ্বরী তলার পুকুর পাড়ের বাড়ি, তার গাছ আর চূর্ণী নদীর তীরের কথা মনে পড়ে যায়। এইভাবেই সোনার তরী জয় গোস্বামীর জবানিতে বা অন্তরে বা অনুভবে ঠাঁই নিয়েছিল। কি অদ্ভুত না? কেমন লাগলো জানিও।